আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্য অনেকগুলো সংশোধন বেশ ইতিবাচক। তার মধ্যে যেরকম ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার, তারপরে যে অভিযুক্ত তার যে অধিকারগুলো আছে সেগুলোকে এক্সপ্যান্ড করা হয়েছে। আইনে আরেকটা বড় ধরনের সমস্যা ছিল যে ইন্টারন্যাশনাল ক্রাইমস বা মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞাটা ক্লিয়ার ছিল না, সংজ্ঞাটার স্কোপটা লিমিটেড ছিল, সেগুলোও কিন্তু এক্সপ্যান্ড করা হয়েছে। যেরকম গুম আগে ছিল না এই সংজ্ঞার স্কোপের মধ্যে, সেখানে ঢোকানো হয়েছে। এরকম আরও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এভিডেন্স অ্যাডমিশনের ক্ষেত্রেও, যেটা আইনটাকে আরও আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করছে। কিন্তু এখানে একটা সমস্যা রয়ে গেছে, যে জিনিসটা আমি খুব একটা অ্যাড্রেস করতে দেখছি না অন্তর্বর্তীকালীন সরকারকেও। ওনারা এড়িয়ে যাচ্ছেন এই টপিকটা। দিস ইজ রিয়েলি দ্য এলিফেন্ট ইন দ্য রুম, হুইচ ইজ জাতিসংঘের কোনো বডি বা কোনো মেকানিজম কিন্তু এই বিচার ব্যবস্থায় আমাদেরকে সহায়তা করতে পারবে না বা এভিডেন্স শেয়ার করতে পারবে না যতদিন পর্যন্ত ডেথ পেনাল্টি বা মৃত্যুদণ্ড আমাদের আইনে আছে। অ্যান্ড এটা কিন্তু একটা সুযোগ ছিল যখন এই আইনটা সংশোধন করলো, অ্যাটলিস্ট একটা স্থগিতাদেশ দিয়ে রাখা, যেটাকে মরেটোরিয়াম বলি আমরা ইংরেজিতে, ডেথ পেনাল্টির উপরে। কারণ তাতে আমাদেরই লাভ হতো। সেটা হতো যে আমাদের বিচারিক প্রক্রিয়ায় আমরা সহায়তা পেতাম জাতিসংঘের বা ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর, এবং এই সহায়তাটা কিন্তু আমাদের প্রয়োজন। সহায়তাটা আমাদের প্রয়োজন অনেকগুলো কারণে। প্রথমত হচ্ছে যে আমাদের এই বিচার প্রক্রিয়াটা যাতে প্রশ্নবিদ্ধ না হয়। যেমন আওয়ামী লীগ আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুরো বিচার প্রক্রিয়াটাই পুরোপুরি প্রশ্নবিদ্ধ ছিল। সো প্রশ্নবিদ্ধ যাতে না হয় সেটার জন্য আমাদের এই সহায়তা দরকার। আমাদের ইনভেস্টিগেশনের জন্য এভিডেন্স দরকার, এবং এভিডেন্স শেয়ারিং ওনারা কিন্তু ক্যাটেগরিক্যালি বারবার বলেছেন, যেটা রেকমেন্ডেশনেও এসেছে এই প্রতিবেদনের, যে আমরা এভিডেন্স শেয়ারিংও করবো না যদি এই বিচার প্রক্রিয়া মৃত্যুদণ্ডে পরিণতি হতে পারে, মৃত্যুদণ্ড দিতে পারে কাউকে, এবং সেটা দিতে পারবে। এইদিকে কিন্তু আমি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের থেকেও কোনো ধরনের ডিসকাশন শুনিনি, কোনো পাবলিক ডিসকাশনই হয়নি এই ব্যাপারে যে আমরা যে ওই সহায়তাটা পাবো না। বরঞ্চ দেখা যাচ্ছে যে ইউএনের এই রিপোর্টটাকে ওনারা একদম কংক্রিট এভিডেন্স হিসেবে ট্রিট করছে। আমি দেখেছি যে চিফ প্রসিকিউটর যে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, উনি বলেছে এটা পুরোপুরি কংক্রিট এভিডেন্স হবে ট্রায়ালে। এটা কিন্তু কংক্রিট এভিডেন্স হতে পারে না। এটা কংক্রিট এভিডেন্স হতে পারে না, কারণ ক্রিমিনাল মামলায় বিয়ন্ড অল রিজনেবল ডাউট স্ট্যান্ডার্ড অফ প্রুফ আরও অনেক হাই। সো এখানে কিছু সমস্যা রয়ে গেছে, যেটার জন্য আমাদের এই বাংলাদেশের বিচার প্রক্রিয়া হয়তো ঠিক মতো হবে না, হয়তো প্রশ্নবিদ্ধ হতে পারে। আরেকটা হচ্ছে এটাকে হ্রাস করা যাবে না, তড়িঘড়ি করে বিচার করলে হবে না। ওই আগের পতিত সরকারের আমলেও কিন্তু 2 বছর না 2.5 বছরের মধ্যে মনে হয় শেষ করে দিয়েছিল, এবং তার পরিণতিতে এটা পুরোপুরি কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না সেই বিচার প্রক্রিয়া। আমরা একই ভুল করা উচিত হবে না। এখানে আরও বলবো যে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাড়াও তো রেগুলার যে ক্রিমিনাল কোর্টগুলো আছে সেখানেও অনেক মাস মার্ডার কেসেস ফাইল করা হচ্ছে, গায়েবী মামলা ফাইল করা হচ্ছে। এগুলোও কিন্তু আমার বিচার প্রক্রিয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। কারণ দেখা যাচ্ছে যে যারা অ্যাকচুয়ালি ভিকটিমস তারা কোনো